তো এটা আবার নতুন করে চেক হবে এবং আমি বলছি আরো 50 লাখ লোকের নাম বাদ দেওয়া হবে। এই নিয়ে যেন কারো কোনো সন্দেহ না থাকে। আপনি লিখে রেখে দিন, আপনি দয়া করে আলাদা করে এটা নিয়ে একটা ছোট ওই কি বলে রিলস না কি বানানো, সেখানে আপনি লিখে রেখে দিন। আমি আপনাকে বলছি 200-র কাছাকাছি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে, এবং কেন আসছে সেটাও বলছি। তৃণমূল এবার মালদায় 0 পাবে, মুর্শিদাবাদে 0 পাবে, বীরভূমের একটা বড় অংশ থেকে একদম 0 সিট পাবে। আমি একদম আপনাকে বলে দিচ্ছি, নর্থ বেঙ্গলে আগে যেরকম পায়নি এবারও পাবে না। রাঢ় বেঙ্গলে বহু জায়গায় ধুয়ে মুছে যাবে এরা। তৃণমূলের যেটা সবচেয়ে বড় গড় কলকাতা রিজিয়ন, যেখানে 110টার মধ্যে 109টা আসনে গতবার তৃণমূল জিতেছিল। আমি আবার বলছি, তৃণমূল যেখানে 110-এর মধ্যে 109টা আসনে জিতেছিল, সেখানে তৃণমূল এবার 40% আসনে জিততে পারবে না। তো আপনাকে বললাম 200-র কাছাকাছি সিট নিয়ে পাওয়ারে আসছে, 90 ক্রস করতে পারবে না তৃণমূল। আর এইবার তো 90 ক্রস করবে, পরের বার সিপিএম যেমন শূন্য হয়ে গেছে আর শূন্য হয়ে যাবে। উনি যে হেরেছেন তার সংকেত উনি দিয়ে দিলেন। ঠিক কি বলবেন এই মুহূর্তের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা? ওনারা যে জানেন সেটা তো প্রমাণ দিতে হবে। এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন নেই, পুলিশ নেই, সেটা এখানকার মানুষ 15 বছর ধরে জানে। সুপ্রিম কোর্ট 15 বছর পর জানলেন। ঠিক আছে, জানলেন, খুব ভালো কথা, আপনারা ভগবান, আপনারা 15 বছর পর জেনেছেন, আপনাদের অনেক চিন্তা ভাবনা আছে। যখন জেনেছেন তখন আপনারা যে অ্যাকশন নিতে জানেন সেটা মুখে বলছেন, কিন্তু কাজে তো করছেন না। ওখানে তো দেখছি মানে একের পর এক প্রতিদিন হচ্ছে সংবিধানের ক্লাস হচ্ছে ওখানে। সুপ্রিম কোর্টে তো সংবিধানের ক্লাস হচ্ছে, এমনকি একজন আরেকজনকে ফাইল নিয়ে তুলে নিয়ে চলে গেল, সেটা নিয়েও দেখছি সংবিধানের ক্লাস হচ্ছে, যে সংবিধানে ফাইল নিয়ে গেলে কি প্রভিশন আছে কি নেই। ক্লাসই তো হচ্ছে, আপনারা দেখান না আপনারা যে কিছু করতে পারেন। এখনো তো দেখলাম না, এখনো কোনো বিচার দেখলাম না। এমনকি সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নাকি অভয়ার বিচার হবে, কিছুদিন তত্ত্বাবধানে রাখলেন, তারপর সেটা চলে গেল হাইকোর্টের কাছে, ততদিনে কেস শেষ। ওনারা করে দেখান। এখন ঘটনা হচ্ছে কি, ওনাদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, একটা এনসিআর বইতে কি লেখা আছে সেটা নিয়ে ওনারা চ্যালেঞ্জ করে বসে আছেন। আর দেখি আগে, এই নিয়ে কোনো মন্তব্য করব না, আগে ওনারা করে দেখান, তারপর আমরা মন্তব্য করবো। আমাদের এখনো আমরা বিশ্বাস করি যে ওনারা যেটা বলছেন ওটা মুখের কথা, ওটা ওনারা যে জানেন, সেই বিশ্বাস ওনারা কিন্তু আমাদের দেওয়ার মতো কোন রকম কাজ এখনো পর্যন্ত করেননি সুপ্রিম কোর্ট। সিনিক্যাল হয়ে পড়তে হচ্ছে কি কোথাও? কিছুভাবেই কিছু হচ্ছে না, আমরা তো কিছু টোটাল রেজাল্ট 0। আগে রেজাল্ট হোক, তারপর আমরা দেখে নেব। বারংবার একটা দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনিং নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে একটা সুপ্রিম কোর্টের এই উৎকণ্ঠা, এটা একটা রাজ্যের প্রতিচ্ছবিটা। কোর্টের কাজ বিচার কটা, নিজে উৎকণ্ঠা উনি কত সেটা জেনে আমার কি লাভ? আদালত তো বিচার করবে, আদালত খুব উৎকণ্ঠার মধ্যে আছেন, আদালত উৎকণ্ঠার মধ্যে আছেন, আর এরা আমাদের ধরে পিটিয়ে যাচ্ছে। এর তো কোনো ভ্যালু নেই। ওনার উৎকণ্ঠায় আমার কি এলো গেল? বিচার করুন, তারপর দেখছি। আপনিও যদি উৎকণ্ঠার মধ্যে থাকেন, তাহলে তো আপনার সঙ্গে আমার আর পার্থক্য কি আর? কিন্তু তার শুনানিতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এলো, সেটা হচ্ছে এই মামলায় যাদেরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ ইতিমধ্যেই প্রত্যেককেই জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দিতে হবে, তারপর সেখান থেকে প্রত্যেককে নিজেদের কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে এনআইএ। কি বলবো? ব্যাস হয়ে গেল, আরো 6 মাস, আরো 6 মাস জুডিশিয়াল কাস্টডি নিক, তারপর এখানে নিক, তারপর আবার মাঝখানে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি আবার সুপ্রিম কোর্টে যাবেন, গিয়ে ওখানে সংবিধানের ক্লাস হবে, সংবিধানে কি বলা হয়েছে। আবার আইএস প্রিপারেশন যারা নেবে, বা ধরুন যারা লয়ের প্রিপারেশন নেবে, তারা ওই ক্লাস দেখবে, এই ক্লাস থেকে অনেক কিছু শিখবে। ঠিক আছে, এই করতে করতে আবার 5 বছর আবার পরের ভোট চলে আসবে। আমাকে দেখুন, আমাকে এইসব প্রশ্ন করে শুধু শুধু মানে আমি এর বেশি কিছু বলতে চাই না। ওনারা আগে অ্যাকশন নিক। একদম হোপলেস, একদম হোপলেস। আমি মানে এখনো পর্যন্ত সোজা কথা, একজন চিফ মিনিস্টার এসে, চিফ মিনিস্টারের নিজের বাড়িতে কোনো মানে ছাপা পড়েনি, ছাপা পড়েছে একটা প্রাইভেট কোম্পানির অফিসে। তিনি গিয়ে ওখান থেকে সব ফাইল টাইল নিয়ে বেরিয়ে চলে এলেন। সেই নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ক্লাস হচ্ছে, সংবিধানের কি কত নম্বর ইয়েতে। এবার ঘটনা হলো যে এত বড় বড় বিচারক, এত বড় বড় লয়ার, তারা যদি নতুন করে সংবিধানের ক্লাস নেন, একজন আরেকজনকে ক্লাস করান, তো তারপর আমি আমি বলছি আপনি আমায় এইসব প্রশ্ন করে মানে শুধু শুধু মানে আমি মানে সময় নষ্ট ছাড়া কিছু বুঝে। আমরা দেখবো, আমরা প্রত্যেকদিন হবে, আমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন কিভাবে হচ্ছে, কি কি কনস্টিটিউশনের ক্লাস আছে, নতুন নতুন শিখবো আমরা। এর বেশি কিছু না, এর বেশি কিছু আশা করছি না তাদের কাছে। সেটা মালদা বিধানসভায় আমরা চূড়ান্ত তালিকা সাম্প্রতিককালই দেখলাম, মালদা বিধানসভায় একদম প্রত্যেকটা বিধানসভা পিছু বাদ পড়লো 50,000। কলকাতাতেও
বাতিলের খাড়া, 91 লক্ষ বাদে রীতিমতো ওলটপালট 2026-এর অঙ্ক কি কোথাও গিয়ে কোন দল সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে চলেছে বলে আপনি মনে করছেন, এবং তৃণমূলের কোথাও গিয়ে কি শেষ পেরেকটা পোতা হয়ে গেল বলা চলে? নির্বাচনী রোলের প্রায় 1 কোটি নাম বাদ পড়ে, এর ফলে ভোটের ফলাফলে কতটা প্রথম কথা হচ্ছে যে দেখুন, এরকম নাম তো অনেক রাজ্যেরই বাদ পড়েছে। অন্যান্য গুজরাট থেকে শুরু করে বিভিন্ন এপি টেপি সব জায়গাতেই নাম বাদ পড়েছে। এই নয় যে শুধু পশ্চিমবঙ্গে নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে নাম বাদ পড়া নিয়ে অনেক লাফালাফি হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে আরো 30 থেকে 40 লক্ষ লোকের নাম বাদ পড়া আরো উচিত ছিল। এবং আগামী 5 বছরে আমরা এবার পাওয়ারে আসছি, আমি আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। নির্বাচন কমিশন বলেছে এই ডেটাগুলো থাকবে, এগুলোকে আবার চেক করা হবে। আরো 50 থেকে 60 লাখ লোকের নাম আগামী 5 বছরে বাদ দেওয়া হবে। এই নিয়ে যেন কারো কোনো দ্বিধা না থাকে, কারণ প্রচুর এখানকার যে ডাব্লিউবিসিএস অফিসাররা আছে, ইআরওরা আছে, এরা বহু লোককে পাস করিয়ে দিয়েছে যাদের পাস করার কথা না, আর বহু লোক পাস করেনি যাদের পাস করার কথা ছিল। তো এটা আবার নতুন করে চেক হবে, এবং আমি বলছি আরো 50 লাখ লোকের নাম বাদ দেওয়া হবে। এই নিয়ে যেন কারো কোনো সন্দেহ না থাকে। একটা কথা বলছেন যে এই যে নির্বাচনী প্রক্রিয়া, এটা তো একটা দেশের বা রাজ্যের পলিসি মেকার্স কারা হবেন সে প্রসঙ্গে সেইটা নির্ধারণ করবে এই নির্বাচন। এটা তো কোনো রকম কোনো ইয়ারলি প্রসিডিওর নয় যে এটা হয়ে যাওয়ার পরে মানে ভোটটাই তো নিশ্চিতকরণ করা গেল না, কি বলবেন? কিসের ভোট নিশ্চিত করে দেওয়া? মানে তারা কি তারা কি বলতে চাইছে আমি জানি না। তাদের মনে হয় তারা বলতে চাইছে যে রিগিং করে জেতা, বুথ দখল করে জেতা তাদের জন্মগত অধিকার। সংবিধান তাদের অধিকার দিয়েছে রিগিং বুথ দখল করা। তো কেন রিগিং বুথ দখল করতে পারবে না, এরকম কিছু বলছে কি তারা? আমি বুঝতে পারছি না ব্যাপারটা। রিগিং বুথ দখল তো আর হবে না আগামী দিনে, এটুকু আমি বলছি। আগামী দিনে এবছর হয়তো ইমপ্লিমেন্ট হবে না, আমি বলছি আগামী দিনে চোখের রেটিনা, সেই রেটিনা দেখে তারপর ভোট হবে। রেটিনা পাস করলে তবে ভিতরে ঢুকতে দেওয়া হবে, তারপর ভোট হবে। ফলে আমি আপনাকে বলছি সেটা হয়তো এবছর হবে না, পরের বছর হবে। ফলে ভোটিং প্রসেসটা চেঞ্জ হচ্ছে। ফলে সো কল্ড পলিসি মেকার্স যারা, তাদের জন্য অনেক দুঃখের দিন আসছে। 2026 সালের নির্বাচনের অঙ্ক কি একদম ওলটপালট হয়ে গেল? এটা এমনি ওলটপালট হবে, এটা এমনি ওলটপালট হবে। আমি আপনাকে বলছি, এবছর কিন্তু বিজেপি মোটামুটি 200-র কাছাকাছি আসন নিয়ে পাওয়ারে আসবে। আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আপনি লিখে রেখে দিন। আপনি দয়া করে আলাদা করে এটা নিয়ে একটা ছোট ওই কি বলে রিলস না কি বানানো, সেখানে আপনি লিখে রেখে দিন। আমি আপনাকে বলছি 200-র কাছাকাছি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে। এবং কেন আসছে সেটাও বলছি। আমি আপনাকে বলছি, আমি তৃণমূলের আমাদের বন্ধুরা যারা আছে তাদের আমি মানে খুব বিনীতভাবে চ্যালেঞ্জ করছি, ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট, আমতলার মতো জায়গাতে, বাকি পশ্চিমবঙ্গ আমি ছেড়ে দিলাম, একটা ফলস ভোট দিয়ে আপনারা দেখান। তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এবছর অন্যরকম ভোট হবে। এবছর 200-র কাছাকাছি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসবে, এবং তার প্রমাণ আপনারা গিয়ে বসে থাকবেন ওই দিন। এই যে 4টে জায়গায় সবচেয়ে বেশি রিগিং হয়েছে পশ্চিমবঙ্গে, একটা ফলস ভোট দিতে পারবে না। কোন দল সব থেকে বেশি বেকায়দায় পড়তে চলেছে বলে আপনি মনে করেন? অবভিয়াসলি তৃণমূল। অবভিয়াসলি তৃণমূল, তারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতা থেকে সরে যাবে। তারা মোটামুটি 98 বা সামথিং বা 88 এরকম কিছু ভোট পাবে। মানে 88, 88 এর বেশি পাবে না তৃণমূল। আমি আপনাকে বলছি 88 মতন সিট পাবে তৃণমূল এবার। মালদায় 0 পাবে, মুর্শিদাবাদে 0 পাবে, বীরভূমের একটা বড় অংশ থেকে একদম 0 সিট পাবে। আমি একদম আপনাকে বলে দিচ্ছি, নর্থ বেঙ্গলে আগে যেরকম পায়নি এবারও পাবে না। রাঢ় বেঙ্গলে বহু জায়গায় ধুয়ে মুছে যাবে এরা। তৃণমূলের যেটা সবচেয়ে বড় গড়, কলকাতা রিজিয়ন, যেখানে 110টার মধ্যে 109টা আসনে গতবার তৃণমূল জিতেছিল। আমি আবার বলছি, তৃণমূল যেখানে 110-এর মধ্যে 109টা আসনে জিতেছিল, সেখানে তৃণমূল এবার 40% আসনে জিততে পারবে না। আমি আপনাকে বলছি তো, এবছর ডায়মন্ড হারবার, মগরাহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে একটা ভোট ছাপা ফেলা যাবে না। যেখানে নাকি 7 লাখ ভোটে এই 2 বছরও হয়নি জিতে এসছেন অভিষেক ব্যানার্জি। আমতলা, মগরাহাট, আপনার ফলতা, কুলপি, ডায়মন্ড হারবার, একটা একটা ছাপ্পা ভোট এবার ফেলতে দেওয়া হবে না। তৃণমূলের বিপুল ভোট কি আসলে ওয়েস্টেড ভোট হয়ে যাচ্ছে? 2024 সালের হিসেবে তৃণমূল 55.8 লক্ষ ওয়েস্টেড ভোট, এটা কি তাদের জন্য বড় দুর্ঘটনা? তৃণমূলের বিপুল ভোট কোথায়? তৃণমূলের বিপুল ভোট মানে আপনি বলছেন ডায়মন্ড হারবারে যে
7 লক্ষ ভোট জিতেছে, ওটা বিপুল ভোট? তৃণমূলে 7 লক্ষ ভোটে যে জিতেছে ওটা আপনি বিপুল ভোট বলে মনে করেন? আমি ডায়মন্ড হারবার এলাকার কোন একটা পঞ্চায়েতে, যে কোনো পঞ্চায়েতে, ডায়মন্ড হারবার এলাকার যে কোনো একটা পঞ্চায়েতে অভিষেক ব্যানার্জি জিততে পারবে না। আমি লোকসভা ছেড়ে দিলাম, পুরোটাই ফলস ভোটে জিতেছে, কোনো ভোটই নেই তাদের। এইবার 98 হয়েছে, পরের বার 0 হয়ে যাবে। সুদীপ্তদা, যে প্রশ্নটা আমাকে করতে হবে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, দিকে দিকে যেখানে উত্তেজনা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 91 লক্ষ একটা নাম বাদ চলে গেল। অনেকে অনেক কথা বলছেন যে তৃণমূলের ভোট শতাংশ, এটা রাস্তাঘাটের মানুষ বলছেন 55.8 লক্ষ নাকি সেখানে তৃণমূলেরই ভোট ছিল, যে ভোটটা রীতিমতো ওয়েস্টেড ভোট হিসেবে এখন প্রমাণিত হচ্ছে। এটা কি তাদের জন্য, তৃণমূলের জন্য বড় দুর্বল? না, ঠিক সেভাবে হিসাব করা কিন্তু 55 লক্ষ ঠিক বলা যায় না আমার মনে হয় যেটা। কিন্তু একটা জিনিস, যে ধরুন মৃত ভোটারদের ভোট ওরা গিয়ে দিয়ে আসতো, ডুপ্লিকেট ভোটার আজকে উত্তরবঙ্গের লোক তারা দক্ষিণবঙ্গে এসে ভোট দিয়ে যেত। তারপর ধরুন বাংলাদেশি ভোটার তো আছেই, এই ধরুন এই গতকাল যে 24 লক্ষ বাদ গেল, এরা বড় পোর্শন বাংলাদেশি ভোটার। মানে এরা কিছুতেই ইন্ডিয়াতে ভোট দিতে দিতে পারে না। এবং বাংলাদেশি ভোটার যে আছে তার প্রমাণ হলো, আপনি দেখেছেন 2-1 বছর আগে বিরাটিতে তৃণমূলের এক প্রার্থী সে বাংলাদেশের এক নায়ককে এনে ভোট দিয়েছিল। এবার ওই লাভলি মিত্র না কে আছে এখানে, ওই টিভি সিরিয়াল করে, সে আবার দেখলাম বাংলাদেশ বলে হ্যাশট্যাগ দিয়েছে। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশি ভোটারটা একটা আছে এবং তাদের তো বাদ দিতে হবে। তো ফলে তৃণমূলের কিছুটা তো, নইলেও তারা চেঁচামেচি করছে কেন, তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? এই প্রশ্নটা আপনি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে আপনি বারবার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে, নিশ্চয়ই লস হয়েছে, নইলে যাবে কেন তারা সুপ্রিম কোর্টে? বলবো এই যে বিজেপির ভোট সমানভাবে ছড়িয়ে থাকার ফলে কি তারা বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে? বাংলার মানুষ এমনি এবার বিজেপিকে ভোট দেবে, আমি আপনাকে বলছি, বাংলার মানুষ এমনি বিজেপিকে ভোট দেবে। তার মধ্যে এইসব যত নর্দমা ভোটার, এই ভোটার, এগুলোকে বাদ দেওয়া হয়েছে, এটা দরকার ছিল। মৃত ভোটার, একটা লোক 4টে ভোট দিচ্ছে ডুপ্লিকেট, প্রথম দিন জলপাইগুড়িতে ভোট দিল, তারপরের দিন বহরমপুরে, তারপর দিন কলকাতায়, এটা তো চলতে পারে না। তার সঙ্গে ধরুন অনেক ট্রান্সফার্ড হওয়া ভোটার, সেই ভোটগুলো এরা সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে আসতো। তো সেগুলো তো বাদ গেছে, ভালো হয়েছে। এগুলো তৃণমূল এগুলো মোটামুটি বহুদিন ধরে করেছে এবং আপনারা জানেন, আপনারা দেখেছেন গত 14 বছর এখানে কি করে ভোট টোট হয়। তো সেক্ষেত্রে তো লাভ হয়েছে। যে 2 নম্বর হচ্ছে, এবছর একটা ভোট এক্সট্রা দেওয়া যাবে না, আমি যেটা একটু আগেই বললাম, কোথাও একটা ভোট এক্সট্রা দেওয়া যাবে না কিন্তু, সেটা নিয়ে সাবধান থাকে যেন। মাত্র 1.92 লক্ষ ভোটের সুইং কি সত্যি নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে পারে বলে আপনি মনে করছেন? 58টি ক্লোজ আসনে সামান্য পরিবর্তন কি সরকার বদলে দিতে সক্ষম? 1 দশমিক ব্যাপার নেই, এবার মোটামুটি 8 থেকে 10 দশমিকের দিকে যাচ্ছে। এবার ওই 1 টাকের কোনো ব্যাপার নেই, বহু মানুষ ক্ষেপে আছে। আপনাকে বলি, এখানে স্কুল টিচাররা, যারা অল্প বয়সী ছেলে মেয়ে যারা গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছে, তারা রেগে আছে, কারণ 15 বছর কোনো গভর্নমেন্টের পরীক্ষা হয়নি। এখানে ধরুন যারা আশা কর্মী, যারা কর্মী, আপনার টেম্পোরারি কর্মী যারা গভর্নমেন্টের আছে, আইসিডিএস, তারপর ধরুন অন্যান্য যারা যারা আছে, টেম্পোরারি প্রফেসর, টেম্পোরারি ডাক্তার থেকে শুরু করে পুরো কমিউনিটি, আমি বলছি কোনো একটা দুটো কমিউনিটি না, এটা 1-2%-এর ব্যাপার না, এখানে একটা মানে বড় রকম চেঞ্জ আসবে। এরা যেটা ভাবছে যে আগের বার এত পেয়েছি, এবার 1% এদিক ওদিক সুইং হবে, নো, এবার সেদিকে যাচ্ছে না, সবাই ক্ষেপে আছে। এমনকি মুসলিম ভাইরা, যদিও তারা তাদের ধর্মগুরুদের কথা শুনে চলে, তাদেরও ভাবতে হবে তাদের আনিস, তাদের বাগতুইতে তাদের এতগুলো মাকে মানে খুন করে ফেলা হলো। এই সেদিন তৃণমূল ওদের পাঠিয়েছে ওখানে ওই জাজিদের পাকড়াও করতে। তো গিয়ে দেখছে যে ওখানে যখন নাকি গন্ডগোলে পড়েছে, মমতা ব্যানার্জি হাত তুলে দিচ্ছে, হাত ঝেড়ে দিচ্ছে, মিমের নামে দোষ দিয়ে দিচ্ছে। তো তারা ভাবুক তাদের কিভাবে ব্যবহার করা হয়। ফলে কোনো 1-2%-এর ব্যাপার না। আর মুসলিমদের উপর আমার কোনো ইয়ে নেই, এরা তো মানে বাঙালি মুসলিমরা 1943 সালে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরেও 46 সালে ওই মুসলিম লীগকেই ভোট দিয়েছে। তো তাদের কাছে আমি কোনো মানে অন্যান্য পারফরমেন্সের ইন্ডিকেশন আমি আশা আশা করছি না। কিন্তু যারা হিন্দু ভোটার, যারা এটাকে নিজের ভূমি বলে ভাবে, যারা এখানে ভোট ব্যাংক নয়, যারা পারফরমেন্স ইন্ডিকেটরটাকে একটা মানে ফ্যাক্টর হিসেবে মনে করে, তাদের কাছে এটা একটা বড় ফ্যাক্টর। মানে অভয়া ধরুন, অভয়ার, আপনি বলবেন যে অভয়ার ঘটনা কি শুধুমাত্র বেঙ্গলে ঘটছে? না, অভয়ার ফ্যাক্টর, অভয়ার ঘটনার মতো ঘটনা, নির্মম মানে অত্যন্ত লজ্জাজনক ঘটনা সারা পৃথিবীতে ঘটে, বহুবার ঘটেছে। সভ্যতার যুগ থেকে এই ধরনের অসভ্য ধরনের কাজ চলে। এখানে যেটা মানে অন্য, এখানে যেটা পার্থক্য, যেটা যে পুলিশ অভয়ার এই কেসটাকে চাপিয়ে দিয়েছে, সেই পুলিশ প্রমোশন পেয়ে রাজ্যসভায় গেল। যে উকিল অভয়ার লড়েছে যাতে অভয়ার বিচার না পায়, সেই উকিল রাজ্যসভায় গেল।
যে এমএলএ অভয়ের দেহটাকে জোর করে পুড়িয়ে দিয়েছে, তার বংশবাদটা যাতে ওইখানে তৈরি হয়, তার ছেলেকে ওখানে টিকিট দেওয়া হলো। এখানে যে প্রিন্সিপাল, যাকে নাকি ওখানে যে নাকি এই পুরো কেসটার পিছনে জড়িত, তাকে পরের দিন স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। এই যে সরকারের এই যে একটা অন্যায়কে সমর্থন করা, এবং সবচেয়ে বড় কথা আমাদের কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে এই কেসটাকে চেপে দেওয়া, আমি বলছি মানুষ কিন্তু বোকা নয়। এবার কিন্তু মানুষ অন্যরকম ভাবে ভাবছে, এখানে ওই 1-2%-এর কোনো ব্যাপার নেই। এবার সাধারণ মানুষের নিজস্ব প্রশ্ন, তারা নিজেরা ভাবছে যে আমরা কাকে 5 বছর আগে নিয়ে এসেছিলাম, আজকে 5 বছর পর ইনি কি বাংলার মেয়ে? ইনি যদি বাংলার মেয়ে হন, তাহলে অভয়া কি বাংলার মেয়ে নয়? মানুষ ভাবছে এখানে 1-2%-এর কোনো ব্যাপার না। এবার একটা ড্রামাটিক চেঞ্জ দেখতে পাবেন এবার রেজাল্টে। সুদীপ্তদা, ভবানীপুরে 40,000 নাম বাদ গিয়েছে, তাতে আমার বইই গেছে। বেথুয়া ডহরি থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি আতঙ্ক না আত্মবিশ্বাস? আপনি আতঙ্ক বলেন বা আত্মবিশ্বাস বলুন, ভবানীপুরে মমতা ব্যানার্জি হারছে এবং 50,000 ভোটে হারছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তাতে আমার বই। আমি বলছি তো হারবেন। গতবার নন্দীগ্রামে হেরেছেন, এবার এখানে হারবেন। ওখানে মহুয়া মৈত্র ওখানে গুজরাটিদের গালাগাল দিলেন, মহামৈত্র ওখানে গুজরাটিদের গালাগাল দিলেন। ওখানে প্রচুর বিহার ইউপির লোকে আছে। গত 5 বছর ধরে মমতা ব্যানার্জির ছোট ভাই গর্গ চ্যাটার্জি তাদের গালাগাল দিয়ে যাচ্ছে। এছাড়া ওখানে যারা বাঙালি আছে, ওখানে যারা বাঙালি বাস করে, যারা ওই হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ত্রী, তাদের জিজ্ঞেস করবেন, বাড়ির সামনে একটা ওষুধের দোকান, তাকে 1 কিলোমিটার ঘুরে যেতে হয়, কারণ ওখানে ভাইপোর সিকিউরিটি আছে। বাঙালিরাও ভোট দেবেন। আপনি ওখানকার বাঙালিদের গিয়ে একবার জিজ্ঞেস করুন তাদের কি দুরবস্থা। একদিকে পিসি রাস্তা ব্লক করে বসে আছে, ওদিকে ভাইপোর রাস্তা ব্লক করে বসে আছে। সামনে ওপারে রাস্তার ওপারে ওষুধের দোকান, তাকে 1 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এরকম অবস্থা। তিনি যখন সেখান দিয়ে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন, পুরোপুরি একদম মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকাতে কালো পতাকা দেখানো হলো স্বরাষ্ট্রমন্ত্রীকে। কি বলবেন? আমার বাড়ির সামনে দিয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারে, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারবে না? কোথাও লেখা আছে ভারতের সংবিধানে যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে যেতে পারবে না? হ্যাঁ, অসভ্যতাই। আপনি সারা ভারতবর্ষে গত 70 বছরে কোন মুখ্যমন্ত্রীকে দেখেছেন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে বলে সেখানে কালো পতাকা দেখিয়েছে? আপনি একজন মুখ্যমন্ত্রীর নাম বলুন। এমনকি ধরুন যারা খুব মানে অত্যন্ত যাদের বদনাম লোক, যারা মুলায়ম, লালু বা ধরুন ওম প্রকাশ চৌতলা, তারা কোনোদিন এই কাজ করেছে? নতুন রেকর্ড তৈরি করছে। পশ্চিমবঙ্গে এখন কি সত্যি বিজেপির জয়ের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি? আমি তো আপনাকে বললাম 200-র কাছাকাছি সিট নিয়ে পাওয়ারে আসছে। 90 ক্রস করতে পারবে না তৃণমূল। আর এইবার তো 90 ক্রস করবে, পরের বার সিপিএম যেমন শূন্য হয়ে গেছে, আর শূন্য হয়ে যাবে। এবার কিছু হারমাত উন্মাদ সঙ্গে আছে বলে কিছু ভোট টোট পাচ্ছে, এরপর শূন্য হয়ে যাবে। এইবার লাস্ট টাইম এই 80 থেকে 90, মানে 87 থেকে মানে 84 থেকে 87, মেরে কেটে 90, তার বেশি হবে না। আপনি নিয়ে নিন, আপনি এটা ফোরকাস্ট করুন। আমি বলে দিচ্ছি আপনাকে, 90 ক্রস করবে না, 91 হবে না। না, broadcast তো আমরা করবো। আপনি তো স্ট্যাটিস্টিক্স এর লোক, একটু স্ট্যাটিস্টিক্যালি যদি। প্রথম কথা হচ্ছে আপনাকে আমি বলি যে স্ট্যাটিস্টিক্যাল যে বিভিন্ন মেথড আছে ফোরকাস্টিং এর, সেই ফোরকাস্টিং এর কোনো মেথড এবছর মিলবে না। আপনাদের এই মার্কেটে যত স্ট্যাটিস্টিক্যাল কোম্পানি আছে, তারা যে ফোরকাস্টিং তারা কি করে গতবারের সঙ্গে এবার মিলায়। বেসটাই তো চেঞ্জ হয়ে গেল। বেসটা কেন চেঞ্জ হলো? বেসটা চেঞ্জ হলো তার কারণ হচ্ছে যে গতবার 7.5 কোটি ভোটার ছিল, এবার 6.5 কোটি ভোটার। 2 নম্বর যেটা চেঞ্জ হচ্ছে, কন্ডিশন চেঞ্জ হয়ে গেল। গতবার ধরুন রিগিং করা গেছে, দখল করা গেছে, ভোটার আপনার গণনার সময় কারচুপি করা গেছে। 1% করা যাবে না, আমি আপনাকে বলছি। আমি তো আপনাকে বললাম যে ইভেন ডায়মন্ড হারবারের মতো জায়গায় একটা ভোট দখল করা যাবে না। পুরো কন্ডিশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে যদি সার্ভে করতে হয়, কাউকে যদি সার্ভে রেজাল্ট বের করতে হয়, তাহলে তাকে সার্ভে রেজাল্ট বেসিক নতুন থেকে জিরো ডেটা থেকে শুরু করতে হবে। এবং সেটা আমার বিশ্বাস কেউ করবে না। যদি আপনাকে কোন রকম, বিহারে যেমন কোনো রেজাল্ট মেলেনি স্ট্যাটিস্টিক্স এর, এখানেও কোনো স্ট্যাটিস্টিক্স এর রেজাল্ট মিলবে না, আমি আপনাকে বলছি। কিন্তু আমরা যেটা বলছি, আমরা এটা মানুষের যে পালস আছে সেই পালস থেকে আপনাকে বলছি। আমি আপনাকে একটু আগে বললাম তো আমি কি করে 198 এর মধ্যে এলাম। মুর্শিদাবাদ, মালদা, যেটা একটু আগেও বললাম, লেট মি রিপিট, নাকি রিপিট করবো না, মানে ওই 4টে জেলায় গতবার যেখানে 100% সিট ওরা পেয়েছিল, এবার সেখানে একটা ভোটও পাবে না ওরা। আমাদের আর্কাইভটা খুব স্ট্রং অ্যাকচুয়ালি। পরবর্তীকালে আপনি বলছেন অবশ্যই রিপিট তো অবশ্যই করবেন, এবং আমরা নির্বাচনের ফলাফলের দিন এগুলো ইয়ে করব। কারণ একটা বিষয় আপনি বলছেন মালদা মুর্শিদাবাদে কেন ভোটটা কি ভাগ হয়ে যায়? হুমায়ুন কবির, আইএসএফ কোথাও কি ভাগ হয় কি? মালদা মুর্শিদাবাদের যে মুসলিম আছে, তারা কিন্তু মানে নিজেদের মনে হচ্ছে তাদের ঠকানো হয়েছে।
মালদা মুর্শিদাবাদ 2016-তে ভোট দিয়েছিল কংগ্রেস এবং সিপিএম কে। 2021-এ এসে পুরো মানে পুরো মুসলিম দল, তাদের বোঝানো হয়েছে যে মমতা ব্যানার্জি একমাত্র মুসলিমদের বাঁচাতে পারে। পুরো মুসলিমদের তারা ভোট দিয়েছে তৃণমূলকে। এবং এর মাঝখানে জানেন এসপি ডিএম এদের দিয়ে ওরা ওখানকার লোকেদের ম্যানেজ করেছিল, মুসলিম নেতাদের। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটে, ওরা দেখে যে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় কোনো মুসলমান জায়গা পায়নি, কোনো বড় পোস্টে কোনো মুসলমান, মানে পেয়েছে কলকাতার মুসলিম, এই ববি হাকিম। ববি হাকিম তো কলকাতার মুসলিম, মানে যেটাকে বিহার থেকে এসছে বেসিক্যালি। কিন্তু বাঙালি মুসলিম যারা ওই দুই জেলায় ছিল তারা কোনো জায়গা পায়নি। সেই এখানে ব্যানার্জি চ্যাটার্জি মিত্র ফিত্র এরা সব জায়গা পেয়েছে। এবং ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার ওরা ভোট দেবে না। একটা, আমি বলছি মুর্শিদাবাদ এবং মালদা যেখানে পুরোপুরি ওরা মানে গতবার জিতেছিল, একটা আসন পাবে না ওখান থেকে তৃণমূল। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা যে অ্যান্টি ইনকামবেন্সি, যেটা আপনি একটু আগে ব্যাখ্যা করলেন, যে তরুণরা কোথাও গিয়ে বিরক্ত, তারা বিমুখ, কারণ 15 বছর ধরে কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম কন্ডাক্ট করা হয়নি এ রাজ্যে, বা জিএ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে ললিপপ রাজনীতি বলছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক কর্মী আমাদের সাথে কথা বলেছেন। এই যে অ্যান্টি ইনকামবেন্সি, এইটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা যে অ্যান্টি ইনকামবেন্সি, এটা কতটা প্রভাব ফেলছে? আমি বললাম তো পুরোটাই প্রভাব ফেলছে। ওরা 90-এর নিচে নেমে আসবে, পুরোটাই প্রভাব ফেলছে, ওর 90-এর নিচে নেমে আসবে। এবার তৃণমূল কংগ্রেস মোটামুটি 6 মে 2026-এ তৃণমূল কংগ্রেসের আপনি দুজন মেম্বার পাবেন, এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। থার্ড কোনো মেম্বার থাকবে না ওই দলের। এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ কি একটা খুব বড় মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, একদম বলা চলে। বড়, হ্যাঁ সে তো বটেই, তৃণমূল কংগ্রেস উঠে যাবে, তো বড় মোড়ই। যেমন 2011-তে সিপিএম উঠে গেছিল, এবছর তৃণমূল কংগ্রেস উঠে যাবে, ফলে বড় মোড় তো বটেই। ফোর্ট একটা পরিবর্তনশীল প্রক্রিয়া, আপনারা বারবার বলছেন 2011 মডেল বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে মডেল বলছেন, সেই মডেল কি কাজ করে অনেক সময়, নাকি মডেল পরিবর্তিত? না না, কোনো মডেল না, এটা মানুষের মডেল। আমি আপনাকে বলছি মানুষের মডেল। আমি এর আগে যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল যে মডেলের উপর ক্যালকুলেশন করা হয় সেটার কথা বলছিলাম। কিন্তু এবার যেটা হচ্ছে, ভারতবর্ষে প্রথমবার 100% অ্যাকিউরেসির সঙ্গে ভোট হবে। মানুষকে সম্পূর্ণভাবে মানুষকে সম্পূর্ণভাবে ইয়ে করা হবে, মানে আপনার মানে অধিকার দেওয়া হবে তার নিজের ভোট নিজে দেওয়ার। ফলে এটা একটা নতুন দিগন্ত, এবং সারা ভারতে মোটামুটি দেখুন এইরকম 2 নম্বর রিপোর্ট কোথাও হয় না, কিন্তু এখানে হতো, সেটা বন্ধ হয়ে যাবে এবছর। যেদিন চিফ মিনিস্টার, তিনি এই বার্তাকে তার শোভনীয় দেওয়াটা রাজ্যবাসী। না না, খুব শোভনীয় একদম। উনি ভালো কথাই তো বলেছেন, খারাপ কি বলেছেন? উনি বলেছেন যে আমি এবার যদি হারি, আমার বানপ্রস্থ শুরু হয়ে যাবে। এবং বানপ্রস্থ, আপনি বানপ্রস্থে যখন সত্যবতী চলে গেলেন বা অম্বিকা অম্বালিকা চলে গেলেন, তারা কি ধৃতরাষ্ট্রের সঙ্গে বা আপনার এইদিকে কুন্তি বা আহ, গান্ধারীর সঙ্গে কোনো সম্পর্ক রেখেছে? না, কোনো সম্পর্ক রাখেনি, উনিও রাখবেন না। বন্দ্যোপাধ্যায় বলছেন, একবার কোথাও কি তাকে বলতে শোনা যাচ্ছে ইভিএম হ্যাক করা হবে, আরেকবার বলছেন ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট করতে দেবেন না। তো ইভিএম এর ভোট তো 2011-তেও হয়েছে, 2014-তেও হয়েছে, তখন ইভিএম খারাপ ছিল না। 16-তে হয়েছে, তখনও ইভিএম খারাপ ছিল না। তারপর 19-এ হয়েছে, তখনও ইভিএম খারাপ ছিল না। 21-এ হয়েছে, তখনও ইভিএম খারাপ ছিল না। 24-এ হয়েছে, তখনও ইভিএম খারাপ ছিল না। এখন রেজাল্ট বেরোনোর আগেই উনি বলছেন ইভিএম খারাপ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন উনি যে হেরেছেন তার সংকেত উনি দিয়ে দিলেন, যে আমি আগেই বলে দিচ্ছি ইভিএম খারাপ হতে পারে, আমি হারলে তোমরা ধরে রাখো আমি ইভিএম খারাপ হয়েছে বলে হেরেছি। তা আগেই উনি বলে দিলেন। হ্যাঁ একদমই। আমি আমি বলছি তো, উনি হেরে গেছেন সেটা উনি বুঝে গেছেন, বুঝে আগে থেকেই বলে দিচ্ছেন যে, নইলে এই কথা উনি 21-এর আগে বলেছেন ইভিএম খারাপ হতে পারে, 24-এর আগে বলেছেন, বলেনি, 19-এর আগে বলেননি। ইভিএম তো বহুদিন ধরে ভোট হচ্ছে, 11-এর আগে বলেননি, এবার উনি বলছেন কেন? কারণ এবার বুঝতে পেরেছেন উনি হেরে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি কোট আনকোট বলবো, যে 4 মে গণনা হবে, সকাল থেকে ওরা দেখাবে ওরাই জিতছে, ভয় পাবেন না, শেষ পর্যন্ত দেখবেন আমরাই জিতবো। একই সঙ্গে ভোটারদের ও দলীয় কর্মীদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, গণনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেন না। কি বলবেন? কি করে উনি বুঝলেন যে প্রথমে এরা জিতবে পরে ওরা জিতবে? তার মানে নিশ্চয়ই ইভিএম এ গোলমাল করার চক্কর ওনার আছে। এর আগে উনি সেই কাজ করেছেন। নইলে এই ধরনের সময় জানলে, গতবার তো উল্টো হয়েছিল, গতবার প্রথম দিকে আমরা জিতছিলাম, তারপর পরে ওনারা জিতে গেছেন। তার মানে গতবার উনি খেলেছিলেন। এবার উনি, ওনার মাথায় এসব দেখুন উল্টো পাল্টা কথা বলছেন, ওনার কথায় দেখবেন নিচে যারা বসে আছে তারা পর্যন্ত হাত তুলছে না। সুদীপ্ত দা, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমাদের ক্যামেরা থাকবে, খাতায় এন্ট্রি করা থাকবে, লাইভ ক্যামেরা থাকবে,
পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, সেরম হলে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো, একদম প্রচারে বেরিয়ে এমন সুরেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাকে। পরবর্তীতে ভিডিও প্রকাশ্যে আসতে গ্রেপ্তার হয়েছিল না মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা রাজু মণ্ডল। পরবর্তীতে দেখা গেল 24 ঘন্টার মধ্যেই জামিনে মুক্তিও পেয়ে গেলেন। বেরিয়েই ফের হুমকি দিলেন যা হবে 23 তারিখের পর। কিভাবে উনি ছাড়া পেয়ে গেলেন, কি চলছে? আমি জানি না কি চলছে। তবে একটা কথা বলছি, এই রাজু মণ্ডলকে আপনি ফিফ মেয়ের পর আর দেখতে পাবেন না। মেয়াদে তো নির্বাচন সংগঠিত হয়ে যাবে। দেখুন, প্রথমত রাজু মণ্ডলের এই নির্দেশে ওকে এবার বুথে লোক ঢুকতে দেওয়া হবে না। রাজু মণ্ডল কি করবে? কাগজে বেরিয়ে গেছে যে বুথে কাউকে বসতে দেওয়া হবে না। সেখানে ও কি করবে? আর ওর হাতে কোনো ক্যামেরাও থাকবে না, কিছুই থাকবে না। হুম। তো তারপর ভোটের যখন রেজাল্ট বেরোবে দেখবেন রাজু মণ্ডল নেই। এইখানে একটি মেয়ে ছিল জানেন, এই আপনার 45 এর কাছে তার একটা সেলুন ছিল। তো খুব দুর্ভাগ্যজনক, মেয়েটি মমতা ব্যানার্জিকে বারবার অপমান করেছে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী, তার আগে মমতা ব্যানার্জি যখন এমপি, মমতা ব্যানার্জিকে ভীষণভাবে অপমান করতো। মমতা ব্যানার্জি গাড়ি আটকে ছিল মেয়েটা। মেয়েটা পরবর্তীকালে ওর এক বান্ধবীকে খুন করে, এবং এই ঘটনাটা মোটামুটি এই বৈষ্ণবঘাটা বা পাটুলি বা ধরুন 45 এটা সবাই জানে। এবং মমতা ব্যানার্জিকে বেশ কয়েকবার অপমান করেছে। আমি একবার রাস্তায়, তখন আমি সবে কলকাতায় ফিরেছি, আমি বললাম, "এই কি একজন সেন্ট্রাল মিনিস্টারকে কি করে অপমান করে?" তখন আমাকে একজন বললো, "তুই যদি প্রতিবাদ করিস তোকে খুন করে দেবে, কারণ এই পুলিশ বুদ্ধবাবুর পুলিশ।" ঘটনা হলো 2011-র পর ওই মেয়েটাকে আর দেখা যায়নি, কোথাও পালিয়ে চলে গেছে, তার আর খুঁজে পাওয়া যায়নি তাকে। তো এই যে আজকে দেখছেন এই রাজু মণ্ডল ফন্ডল, এরা 2026-এর পর এরা পালিয়ে চলে যাবে। আমি বলেছি, আমি মেয়েটার নাম আমার মনে নেই, মানে 45 এর ওখানে অনেকে জানে, যারা 2010-10-এ ওই সময় আমি কলকাতায় ফিরেছি। মেয়েটা ইভেন মমতা ব্যানার্জিকে অপমান করতো। মমতা ব্যানার্জি গাড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, সেই গাড়ি আটকেছে সে। ছোট ছোট চুল, একটা মেয়ে বাইক নিয়ে চড়তো, সে মমতা ব্যানার্জি গাড়ি আটকেছে পর্যন্ত। কিন্তু 2011 ভোটের পর সেই মেয়েটাকে আর পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে কি, মানে ইট ইজ নট যে তাকে খুন করা হয়েছে, সে পালিয়ে চলে গেছে টাকা পয়সা নিয়ে এখান থেকে, পালিয়ে চলে গেছে। গত 15 বছর তাকে দেখা যায়নি পশ্চিমবঙ্গে। সে কোথাও পালিয়ে টালিয়ে অন্য কোথাও আছে বোধহয়। ঠিক আছে। কোড অফ কন্ডাক্ট চলছে তো, নির্বাচন কমিশন কি? আমি জানি না নির্বাচন কমিশন কি করছে। নির্বাচন কমিশন দেখুন এখনো তো এই রাজ্যের পুলিশের উপর নির্ভর করছে, এরা ওই কেস ফেস দিচ্ছে। এখানে তো এখনো প্রচুর, দেখুন, প্রচুর লোককে ট্রান্সফার করা হয়েছে। তারপরে তো প্রচুর অনুপ্রাণিত গৃহপালিত সব অফিসার আছে। তাছাড়া গতবার ওই দেবাশিস ধরকে যখন মমতা ব্যানার্জি তার কেরিয়ারটা শেষ করে দেন, দেবাশিস ধর বলতে আমি বলছি উত্তর সোনারপুর উত্তরের যে ক্যান্ডিডেট, তিনি আইপিএস অফিসার ছিলেন, তিনি যখন ওখানে অ্যাকশন নিলেন, তারপর তার কেরিয়ারটা শেষ করে দেওয়া হয়। তখন অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা ভয় পাচ্ছে যে মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসে, তাহলে যদি আমাদের দুরবস্থা হয়, সেই জন্য তারা হয়তো একটু স্লো কেস টেস দিয়েছে। সব তো প্রত্যেকটা জিনিস তো কমিশন দেখতে পারবে না, তাকে তো এই অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিপেন্ড করতে হবে। শুধু তাই না, মগরাহাটে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে। মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হোসেন মোল্লা এবার ভোটারদের হুমকি দিলেন। এই দেখুন, এই হুমকিটা দিচ্ছে কেন দিচ্ছে, তার কারণ ও বুঝতে পারছে ভোটের দিনও বুথ দখল করতে পারবে না, রিগিং করতে পারবে না, ভোট জ্যাম করতে পারবে না, কোলে মানে পিঠে পড়বে। তো তার শেষে একটাই প্রশ্ন করব যে এই নির্বাচন কি সত্যি একটি গেম চেঞ্জার নির্বাচন হতে চলেছে, এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি বড় কোনো মোড়ের সামনে দাঁড়িয়ে? আমি তো বললাম যে এই নির্বাচনে আপনি ধরে রাখুন তৃণমূল কংগ্রেস উঠে যাচ্ছে এবং তৃণমূল পার্টিটা উঠে যাবে। এরপর সিপিএম তো 1-2% ভোট পায়, এরা সেটাও পাবে না। পিসি আর ভাইপো থাকবে, আর কেউ থাকবে না। তারপর পিসিমণি তো বলছেন সম্পর্ক রাখবো না, উনি যদি ইয়েতে চলে যান, ওই কি বলে, ওই পন্ডিচেরি চলে যান, তাহলে ভাইপো একাত পড়ে থাকবে, আর কেউ থাকবে না এই পার্টি। বলছেন বোম্বে মডেল হবে, সিন্ধে মডেল হবে। সিন্ধে মডেল মানে, আরে না না, ও তো 80টা সিট পাবে, ও কিসের সিন্ধে মডেল? 80টা সিট পাবে, বাকি লোকগুলো এমনি ভেগে চলে যাবে। কেউ কংগ্রেস জয়েন করবে, কেউ বিজেপি জয়েন করবে, তৃণমূল পার্টি উঠেই যাবে। তো কিসের সিন্ধে মডেল?